লিকার স্ক্যামে অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী দীর্ঘ 50 দিন টানা তিহার জেল যাত্রা খাটার পর সুপ্রিম কোর্টের রায়ে ইন্টারিম বেল বা প্যারোলে মুক্তি পেয়েছেন এবং 20 দিনের জন্য তিনি নির্বাচনী প্রচার করে আবারও তিহারে ফিরে যাবেন। আর সেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একেবারেই মুক্তি পেয়েই প্রথম যাকে আক্রমণ করতে শুরু করেছেন তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আক্রমণের মুখ বিজেপি যতটা না ছিল তার থেকেও তার আক্রমণের মুখ বেশি ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। কেন? তার সম্ভবত কারণ হচ্ছে বিজেপির মধ্যে নরেন্দ্র মোদী হচ্ছেন এমন একজন নেতা যিনি পরিষ্কারভাবে তার রাজনৈতিক অবস্থান থেকে বলেছিলেন এ দেশে ভ্রষ্টাচারীদের তিনি কখনোই ক্ষমা করবেন না। তিনি যত বড়ই প্রভাবশালী রাজনৈতিকবিদরা হয়ে থাকুন না কেন, এতদিন পর্যন্ত আমাদের দেশে যা প্রচলিত ছিল যে যত ভ্রষ্টাচার যত দুর্নীতির রাজনৈতিকবিদরা করুক না কেন, কোনো দল ক্ষমতায় এসে তাদের টিকিটই ছোবে না। কিন্তু ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে একেবারে ব্যতিক্রমী একজন মুখ, যিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি যত বড় প্রভাবশালী নেতা বা মন্ত্রী হন না কেন, আপনি যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন তাহলে আইনের সাজা আপনাকে ভুগতেই হবে। আর সেই কারণেই দেখুন তার তীব্র প্রমাণ দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, যিনি জেল থেকে বেরিয়ে যাওয়ার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই একেবারে লাগাতার আক্রমণ করছেন। বিজেপি কিন্তু তার আক্রমণের মুখ নয়, তার আক্রমণের একমাত্র মুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मैं सुप्रीम कोर्ट का बहुत बहुत शुक्रिया अदा करना चाहता हूं। उन्होंने 21 दिन दिए हैं, एक एक दिन में 24 घंटे हैं। मैं एक दिन में 24 में से 36 घंटे काम करूंगा, पूरे देश भर में घूमूंगा इस तानाशाही को रोकने के लिए। दोस्तों, जितनी मेरे अंदर ताकत है, मेरा सब कुछ कुर्बान है देश के लिए। मेरा तन मन धन सब कुछ कुर्बान है मेरे देश के लिए। मेरे खून का एक एक कतरा मेरे देश के लिए, मेरे शरीर का एक एक कतरा, मेरी जिंदगी का एक एक पल मेरे देश के लिए। मेरे देश को बचाने के लिए मैं पूरे देश में जाऊंगा। আর অনেকেই দেশের সুপ্রিম কোর্টের এই রায়কে নিয়ে প্রশ্ন করছেন যে আপনারা রাজনৈতিকবিদদের নিয়ে এতটা সমব্যথী কেন? একটা সাধারণ মানুষ অপরাধ করলে কি আপনারা ইন্টারিম বেল কিংবা প্যারোলে মুক্তি দিতেন? তাহলে সব সময় সুপ্রিম কোর্ট কেন প্রভাবশালী রাজনৈতিকবিদদের বিরুদ্ধে সব সময় একটু নরম মনোভাব পোষণ করেন? কোন উদ্দেশ্যে অরবিন্দ কেজরিওয়ালকে 20 দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হলো বা ইন্টারিম বেল দেওয়া হলো? তার কি কোনো সোশ্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে? শুধুমাত্র এই নির্বাচনে তিনি প্রচার করতে পারবেন বলে একজন অপরাধীকে এইভাবে মুক্তি দেওয়া যায়? অনেকেই সুপ্রিম কোর্টের রায়ে এই প্রশ্ন করছেন। আর পশ্চিমবঙ্গবাসী হিসাবে যে বিপুল দুর্নীতির সাক্ষী পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা রয়েছি, আমরাও বারবার দেখেছি কলকাতা হাইকোর্টে যখন নাস্তানাবুদ খেতে হয় এই রাজ্য সরকারকে, তখন সুপ্রিম কোর্ট থেকে গিয়ে ঠিক স্বস্তি নিয়ে আসতে পারে আমাদের এই রাজ্য সরকার। তাই প্রশ্ন অবশ্যই সুপ্রিম কোর্টের দিকে, আপনারা কি একেবারেই চান না যে প্রভাবশালী নেতা মন্ত্রিত্ব হলে যথাপযুক্ত শাস্তি হোক, নাকি আপনারাও চান কোথাও গিয়ে যে নেতা মন্ত্রিত্ব হলে তাদের দোষ যেন কোথাও গিয়ে একটু কম হয়ে যায়? আর আজকের পর্ব এই সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমেই দেখাতে চাইবো অরবিন্দ কেজরিওয়ালের একটি পুরনো ভিডিও, যে ভিডিওতে তিনি প্রশ্ন করছেন যে এই দেশে কারুর জেল হয় না, সবার বেল হয়ে যায়। কানিমোজি থেকে রাজা সবাই বেলে মুক্তি পেয়েছেন, কারুর জেল হয়নি বলে আক্ষেপ করেছিলেন যে কেজরিওয়াল, তিনি আজকে সুপ্রিম কোর্টের বেলে নিজে মুক্ত হয়ে রাজনৈতিক প্রচার করছেন। কি বলেছিলেন জেল যাওয়ার আগে শুনুন আপনারা। क्योंकि आज हमारे देश में कोई भ्रष्टाचार करता है, कलमाडी ने भ्रष्टाचार किया उसको बेल हो गई, राजा ने भ्रष्टाचार किया उसको बेल हो गई, कनिमोई ने भ्रष्टाचार किया उसको बेल हो गई। इस देश में जेल किसी को नहीं होती, सबको बेल हो जाती है। শুনলেন তার বক্তব্য, এবং তিনি এমন একটা বক্তব্য রেখেছেন সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছে। আপনাদের প্রথমেই যেমনটা বলে শুরু করলাম, তার দীর্ঘ 20-25 মিনিট যে রাজনৈতিক বক্তব্য বা বলতে পারেন প্রেস কনফারেন্স, তাতে করে
90% তিনি সময় ব্যয় করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে। তার আক্রমণের মুখ ছিল না বিজেপি, এমনকি তিনি মারাত্মক তথ্য আনছেন। তিনি বলছেন ভারতের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু যে বিরোধীদের রাজনৈতিক কেরিয়ার খতম করেছেন এমনটা নয়, তিনি তার দলেরও অনেক নেতা মন্ত্রিত্বদের রাজনৈতিক কেরিয়ার খতম করেছেন। উদাহরণ হিসেবে তিনি বলছেন যশবন্ত সিনহা, লালকৃষ্ণ আদবানি, খট্টর, শিবরাজ সিং চৌহান সহ প্রমুখ। এবং তিনি যেটা বলছেন যে এই নির্বাচনে নাকি বিজেপি জিতে গেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া হবে এবং তার রাজনীতির কেরিয়ারকেও ক্ষতি করে দেবেন এই নরেন্দ্র মোদী। কি বলেছেন তিনি শুনুন আপনারা, এবং নিশ্চিতভাবেই প্রশ্ন উঠবে জেলে বসে কি এই ধরনের বক্তব্য বলবেন বলে ঠিক করছিলেন এতদিন। শুনুন। अगर ये चुनाव जीत गए, इन्होंने बीजेपी का एक नेता नहीं छोड़ा। आडवाणी जी की राजनीति खत्म कर दी इन्होंने, मुरली मनोहर जोशी की राजनीति खत्म कर दी, सुमित्रा महाजन की, शिवराज सिंह चौहान जिसने मध्य प्रदेश का चुनाव जीत के दिया इन लोगों ने, शिवराज सिंह चौहान ने उसको मुख्यमंत्री नहीं बनाया, उसकी राजनीति खत्म कर दी। वसुंधरा राजे की राजनीति खत्म कर दी इन्होंने, खट्टर साहब की राजनीति खत्म कर दी, डॉक्टर रमन सिंह की राजनीति खत्म कर दी। अब अगला किसका नंबर है? योगी आदित्यनाथ। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो, 2 महीने के अंदर उत्तर प्रदेश का मुख्यमंत्री बदल देंगे। योगी आदित्यनाथ की राजनीति खत्म करेंगे, उनको भी निपटा देंगे। यही तानाशाही है दोस्तों। 1 नेशन 1 लीडर ये चाहते हैं, एक ही तानाशाह इस देश के अंदर बचेगा, एक ही तानाशाह इस देश के अंदर बचेगा। हमारा देश बहुत महान है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি দৃঢ়তা দেখাতে পারেন যে তার দলের যত বড় এনডি জোটের প্রধান শরিক কংগ্রেস, যারা পরিবারতন্ত্র চালায়, যারা গান্ধী পরিবারের বাইরে কাউকে কংগ্রেসের মূল চাবিকাঠি দেওয়ার একেবারেই বিপরীত, তারা কখনোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপকে বুঝতে পারবেন না যে কোনো পরিবারতন্ত্র তো ছেড়ে দিন, কোনো বিশেষ মুখের উপরও বিজেপি দাঁড়িয়ে নেই। আর সেই কারণেই বোধহয় রাজনৈতিকভাবে এতটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকে ভারতীয় জনতা পার্টি, কারণ হিসাবে তারা কোনো একটি বা 2জন বা 3জন রাজনৈতিক মুখের উপর নির্ভর করে না। যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন অনেকেই প্রশ্ন করেছিলেন এরপর কে, কিন্তু কেউ কি ভাবতে পেরেছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার থেকেও বড় জায়গা নিয়ে সেই শূন্যস্থান পূর্ণ করবে? ঠিক তেমনি ভাবে এখনো অনেক নেতৃত্ব হয়তো যারা সামনে আসেননি, আগামী দিনে তারা বিজেপির শীর্ষ ক্ষমতায় যাবে, কিন্তু বিজেপি কোনো একটি দল বা একটি পরিবারের উপর নির্ভর করে না, সে কথা বোধহয় কে এবং গণতন্ত্রের ভিতকে অস্বীকার করেন। আর সেই কারণেই এইভাবে প্রশ্ন করতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরে আসি ভারতের সুপ্রিম কোর্টের কথায়। নিশ্চিতভাবে সর্বোচ্চ আদালত তার প্রতি পূর্ণ সমর্থন রেখে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সব সময় যেন যারা চুরি দুর্নীতি করেছেন এবং যদি তাদের রাজনৈতিক যোগ থাকে তাহলে সুপ্রিম কোর্টের রায়গুলো কোথাও গিয়ে যেন তাদের কাছে কিছুটা নরম হয়ে যায়। উদাহরণ হিসেবে আমরা দেখেছি 26,000 চাকরি চলে যাওয়ার পর এই মন্ত্রিসভাকে যখন তদন্তের আওতায় নিয়ে এসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন প্রথমবারের শুনানিতেই তা স্থগিতাদেশ করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। এবং আমার সম্ভবত ধারণা, আমি ভুলও হতে পারি, অন্তিম শুনানিতে 16 জুলাই চাকরি চুরির এই অন্তিম শুনানিতে যখন রায়দান হবে, কি হবে সেটা তো আমরা নিশ্চিতভাবে দেখব। তবে আমার অনুমান এমন কোনো পদক্ষেপ হয়তো নেওয়া হবে না যেখানে রাজনৈতিকবিদ, পশ্চিমবঙ্গের রাজনৈতিকবিদরা কোনো বিপদে পড়েন। সুপ্রিম কোর্ট সম্ভবত এমন কোনো নির্দেশ হয়তো দেবেন না। আর এই সমস্ত দেখেই সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন, কেন অরবিন্দ কেজরিওয়াল, যার বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রমাণ রয়েছে লিকার স্ক্যামের সঙ্গে তিনি যুক্ত, তাহলে কোন গ্রাউন্ডে তাকে প্যারোলে ছেড়ে দেওয়া হলো 20 দিনের জন্য? জেনারেলি প্যারোলে ছাড়া হয় যে কোনো পারিবারিক অনুষ্ঠান, বাবা বা মা মারা গিয়েছে, কোনো বিয়ের অনুষ্ঠান, এইগুলো পালন করার জন্য ইন জেনারেল প্যারোলে ছাড়ে সুপ্রিম কোর্ট। কিন্তু একজন রাজনৈতিক নেতা
যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রেখেছে তার উপর কেন সফট কর্নার দেখাবে সুপ্রিম কোর্ট? কেন তাকে প্যারোলে ছেড়ে দিয়ে নির্বাচনী প্রচারে লড়াই করার সুযোগ দেবে আমাদের সুপ্রিম কোর্ট? কোনো সাধারণ মানুষ হলে তাদের বিরুদ্ধে কি এতটা সমভ্যাতি হতে পারত সুপ্রিম কোর্ট? কেন বারবার সুপ্রিম কোর্টের কলমের দৃঢ়তা বিরোধী দলের নেতাদের ওপর ম্লান হয়ে যায়? কেন কঠিন এবং কঠোর পদক্ষেপ করে যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে শিক্ষা দিতে পারে না, যে যেন ভবিষ্যতে আর একটিও করাপশনের মতো ঘটনাকে এনারা এনড্রস না করেন? আর যদি বারবার এমনটা ঘটতে থাকে তাহলে আপনারা মনে রাখতে পারবেন এই মুহূর্তে সম্ভবত সোনিয়া গান্ধীও জামিনে মুক্ত, রাহুল গান্ধীও জামিনে মুক্ত, লালু প্রসাদ যাদবও জামিনে মুক্ত এবং অবশেষে কেজরিওয়ালও জামিনে মুক্ত। তাহলে তো সমস্ত রাজনৈতিকবিদরা ভাববেন যে যত খুশি ভ্রষ্টাচার, যত খুশি অন্যায় করব, আমরা সুপ্রিম কোর্টে কয়েকদিন জেল খাটবো, কয়েক মাস বা কয়েক বছর, ব্যাস তারপরে মুক্তি, সমস্ত অন্যায় শুধরে যাবে। এটা তো একেবারে মারাত্মক একটা অপরাধের টেন্ডেন্সি শুরু হবে। যে প্রচেষ্টা ভারতের প্রধানমন্ত্রী করার চেষ্টা করছেন, যে ছবি আমরা প্রতিনিয়ত দেখছি যে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, সেগুলোকে মিথ্যে, চোখের সামনে যে কোটি কোটি রাজনৈতিক নেতা বা তাদের কোনো পরিচিতদের বাড়ি থেকে উদ্ধারের চিত্র আমরা প্রত্যেক দিন দেখছি, সেগুলো কি মিথ্যে? আর এগুলো দেখার পরেও কেন কড়া পদক্ষেপ নিতে পারে না ভ্রষ্টাচারীর সঙ্গে যুক্ত সুপ্রিম কোর্ট? এই প্রশ্ন অবশ্যই থাকবে। আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বললেন কেজরিওয়াল, সেটা নিয়ে একটি ভিডিও সামনে আনছি, সকালের পর্বেই আপনাদের দেখাবো। এখনকার মতো এখানেই শেষ করলাম।